আবার চলে এসেছি আমাদের ভণ্ড দিদির ভণ্ড গুরুজিকে নিয়ে। তো যারা আমার আগের ভিডিওটা দেখেননি সেই ভিডিওটা একবার একটু দেখে নেবেন প্লিজ, কারণ এই ভিডিওতে আমি আমার আগের ভিডিওর কিছু কিছু পয়েন্ট আমি ইনক্লুড করব, মানে অলমোস্ট কাইন্ড অফ বলতে পারেন একটা কন্টিনিউয়েশন মতো। তো আমি আমার আগের ভিডিওতে আমি বলেছি যে উনি যে এই ভূত প্রেত তাড়ান সেই ব্যাপারটার পেছনে অ্যাকচুয়ালি কি লজিক আছে, দ্যাট ইজ মেন্টালিজম, উইচ ইজ কাইন্ড অফ আ পারফর্মিং আর্ট। ঠিক আছে, এবং সেই মেন্টালিজম কী হ্যানা ত্যানা আমি সব ওখানে ডিসক্রাইব করেছেন এবং উনি সেটাকে কীভাবে মিসইউজ করছেন আমি সেটাও বলে দিয়েছি। এবার ব্যাপার হচ্ছে অনেকের মনে একটা কথা আছে, স্পেশালি ওনাকে যারা খুব অন্ধবিশ্বাস করেন, যে উনি যদি সত্যি ভণ্ড হয়ে থাকতেন তাহলে এত মানুষ পশ্চিমবাংলা থেকে এত মানুষ যাচ্ছেন, বাংলাদেশ থেকেও আসছেন, এত মানুষ কেন যাচ্ছেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? সেই রিজনটাই আমি আজকে আপনাদেরকে বলবো, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। তার আগে একটা ছবি দেখাচ্ছি, একটা স্ক্রিনশট আর কি, একটু দেখে নেবেন প্লিজ। স্ক্রিনশটটাতে কি দেখতে পাচ্ছেন? উনি কিছু মানে বাচ্চা বয়সে আর কি কিছু মাইন্ড পাওয়ার নিয়ে কাজ করছেন, বা মানে একটু খেলার চেষ্টা করছেন, ঠিক আছে, বা ম্যাজিক মাইন্ড বা মাইন্ড ম্যাজিকও বলা যায়, ঠিক আছে। তো সেটা প্র্যাকটিস করছেন, সেটা তখন ওনার বয়সটা অল্পই ছিল। কিন্তু আমি একটা ক্যারি ব্যাগকে মার্ক করেছি, সেটা দেখবেন, ঠিক আছে। সেই ক্যারি ব্যাগটা কিসের ক্যারি ব্যাগ? যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদেরকে বলি ভেস্টিজ। ভেস্টিজ ইজ আ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি অথবা একটা মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি। তো এখান থেকে কিছুটা আইডিয়া করা যাচ্ছে যে আইদার এই ভণ্ড গুরুজি অথবা ওনার পরিবারের কেউই আর কি এই মাল্টি লেভেল মার্কেটিংয়ের সাথে যুক্ত ছিলেন, ঠিক আছে। এখনও আছেন কিনা সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু কোনো এক সময় যুক্ত ছিলেন, ঠিক আছে। এবং এটাও বলতে পারেন আপনারা যে মানে যার বাড়িতে এই ওয়েস্টিজ বা অরিফ্লেম বা অ্যাভনের মতো ক্যারি ব্যাগ থাকে তারা সবাই কি যুক্ত থাকে এইসবের সাথে? না না না, সবাই যুক্ত থাকে না। ইয়েস, ইউ আর রাইট। কেউ কেউ হয় শুধু কনজিউমারই হয়, তারা জয়েন করে না। কিন্তু যার বাড়িতে এইসব প্রোডাক্টগুলো আসে, ঠিক আছে, বা যারা এরকম ধরনের বিভিন্ন MLM কোম্পানি বা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির প্রোডাক্ট ইউজ করে, তাদের বাড়িতে এই MLM সম্বন্ধে বা নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে কিছুটা হলেও তাদের নলেজটা থাকে। যাদের বাড়িতে অলরেডি যারা এই MLM-এর সাথে যুক্ত তাদের তো থাকেই, নো ডাউট, তাদের থাকে, মা বাবা দিদি যদি কেউ যুক্ত থাকে নলেজ থাকেই। যারা শুধু ওই সেই কোম্পানির প্রোডাক্টটাই ইউজ করছে, জাস্ট আ কনজিউমার, ঠিক আছে, নট আ ডিস্ট্রিবিউটার, তাদেরও কিছুটা হলেও আইডিয়া থাকে। তো এবার বলি, তার মানে আমরা একটা কনক্লুশনে বা একটা আইডিয়া তো করতেই পারি যে এই ভণ্ড গুরুজির MLM সম্বন্ধে নলেজ আছে। তাহলে প্রথমে আমি একটু মাল্টি লেভেল মার্কেটিং নিয়ে কিছু জ্ঞান দিয়ে দিই। যারা MLM বা নেটওয়ার্ক সম্বন্ধে জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে আমি একটু বলে দিই অ্যাকচুয়ালি হাউ ইট ওয়ার্কস। তো মাল্টি লেভেল মার্কেটিংটাকে নেটওয়ার্ক মার্কেটিংও বলা হয়, আবার অনেক সময় পিরামিড সেলিংও বলা হয়। তো এটা হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল মার্কেটিং স্ট্র্যাটেজি। তো এখানে এই MLM কোম্পানির যে রেভিনিউটা হয় সেই রেভিনিউটা কি করে জেনারেট হয়? কিছু প্রোডাক্ট বা কিছু সার্ভিস সেল করে। এবার এই প্রোডাক্ট এবং সার্ভিসটা কারা সেল করে? একটা নন স্যালারিড ওয়ার্কফোর্স সেই প্রোডাক্ট এবং সার্ভিসগুলোকে সেল করে, ওকে। এবং সেই যে আমি কেন নন স্যালারিড ওয়ার্কফোর্স বলছি, নন স্যালারিড ওয়ার্কফোর্স বলছি এই কারণেই, তার কারণ দে আর নট অ্যাকচুয়ালি, যেমন একটা কোম্পানির স্যালারিড ওয়ার্কফোর্স কাদেরকে বলে? আমি একটা কোম্পানিতে কাজ করি, সেই কোম্পানিতে আমি একজন স্যালারিড এমপ্লয়, তো সেখানে আমার পে স্লিপ আছে, ঠিক আছে, আমাকে পে স্লিপ দেওয়া হয়, আমার ট্যাক্সেশনস হচ্ছে, আমার প্রভিডেন্ট ফান্ড কাটছে, আমার হেলথ ইন্স্যুরেন্স আছে, আমার আরও প্রচুর বেনিফিটস আছে। একটা স্যালারিড এমপ্লয়ির যা যা বেনিফিটস থাকে একটা নন স্যালারিড এমপ্লয়ির কিন্তু সেই বেনিফিটগুলো থাকে না। কিন্তু এই নন স্যালারিড এমপ্লয়িরা বা এই নন স্যালারিড ওয়ার্কফোর্সে মানে যারা পার্টিসিপেন্ট হয় তারা অ্যাকচুয়ালি তাদের টাকাটা কোত্থেকে পাচ্ছে বা তাদের আর্নিংটা কিভাবে হচ্ছে? তাদের আন্ডারে আরও কিছু ডাউনলাইন মেম্বার থাকে, ঠিক আছে, যেটা কিনা একটা উইচ ফর্মস আ পিরামিড শেপ অফ কমিশন সিস্টেম।
তারা সেখান থেকে তাদের আর্নিংটাকে তুলছে বা তারা সেখান থেকে আর্ন করছে। এবার এই যে MLM এর সেলস পিপলরা থাকে, তারা কি করে, তারা আইদার কোম্পানির যে প্রোডাক্টগুলো সেগুলো নিজেরা ডিরেক্টলি কিনে এন্ড ইউজার বা এন্ড কনজিউমার যারা থাকে তাদেরকে সেল করছে, ডিরেক্টলি সেল করছে। এখান থেকে তারা কিছু মানে কি বলবো, তারা কিছু লাভ জেনারেট করে। এবং কাদেরকে সেল করছে, তারা কি দোকান খুলে বসছে না, তাদের রেফারেন্সে তাদের চেনা শোনা মানুষদের কাছে গিয়ে বলছে, তারা যদি রাজি হয় তাদেরকে সেল করছে, ঠিক আছে। অথবা নিজেদের ওয়ার্ড অফ মাউথের দ্বারা তাকে কিছু মানুষ জানতে পারছে যে হ্যাঁ ও এরকম ধরনের কিছু প্রোডাক্ট বিক্রি করে, তারা তাদের আউট অফ ইন্টারেস্ট আসছে, এসে জিজ্ঞেস করছে, তাদের যদি পছন্দ হয়, মনের মতো হয়, তারা সেই প্রোডাক্টটা কিনছে, ঠিক আছে। তাহলে দুটোভাবে তারা ডিরেক্ট সেলিং করছে, রেফারেল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ড অফ মাউথ। এইবার এদেরকে বলা হয় না ডিস্ট্রিবিউটার। একটা ডিস্ট্রিবিউটার যে অ্যামাউন্টে সেই প্রোডাক্টটা, ওই কোম্পানির প্রোডাক্টটা ডিরেক্ট কোম্পানি থেকে কিনবে, সে ডিস্ট্রিবিউটার কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে কিনছে, কিন্তু সে কিন্তু ওটা কিন্তু সেলিং প্রাইস না। সে যখন এন্ড কনজিউমারকে সেটা বিক্রি করছে তখন তার দামটা একটু বেড়ে যায়, ঠিক আছে। তারা কিন্তু MRP-তে ওই প্রোডাক্টটা কেনে না, তারা ডিস্ট্রিবিউটারের একটা স্পেশাল প্রাইস থাকে, সেই ডিস্ট্রিবিউটারের স্পেশাল প্রাইসে কেনে, বাট ওয়াইল সেলিং তারা MRP-তে সেল করছে। তো সেখানে তাদের কিছু লাভ হয়, কখনো 20 টাকা, 50 টাকা, 100 টাকা, মানে প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে, তো ওভাবে তাদের লাভটা হচ্ছে। কিন্তু MLM এর বিষয়টা শুধুমাত্র এন্ড কনজিউমারকে ডিরেক্ট সেলিং অবধি কিন্তু লিমিটেড না। তারপরে কি হচ্ছে, তার আন্ডারে কতগুলো আরও ডিস্ট্রিবিউটারকে বা ডাউনলাইন মেম্বারদেরকে জয়েন করাচ্ছে, তার উপর বেসিস করে তাদের কিছু একটা অ্যামাউন্টের ইনসেন্টিভ আসে। এইবার তারা কিভাবে জয়েন করায়, ওই মানে তাদের ডাউনলাইন মেম্বারদের বা ডিস্ট্রিবিউটারদের কিভাবে জয়েন করাচ্ছে পার্টিসিপেন্টদের, তাদেরকে এনকারেজ করা হচ্ছে বলতে পারেন। তাদেরকে এনকারেজ করা হচ্ছে তুমি যদি এভাবে এগো, পরবর্তীকালে গিয়ে তুমি একটা বেশ বড় সড়ো অ্যামাউন্টের প্রফিট রিটার্ন পাবে। কোনো এক সময় এই পিরামিড সিস্টেমটা আরও বেশি কমপ্লিকেটেড ছিল, কিন্তু এখন ডিউ টু সাম ইলিগাল কেসেস বা অনেক নিউজে আপনারা দেখতে পারবেন, অনেক খারাপ জিনিস হয়েছে, তারপর থেকেই MLM-টাকে ব্যান করে দেওয়া হয়েছে। আফটার দ্যাট কিছু MLM কোম্পানিজ তাদের পিরামিড স্ট্রাকচারটাকে পাল্টে দিয়েছে, ওকে, মানে তাদের যে পিরামিড স্কিমটা সেটা পাল্টে দিয়েছে। তো তাদের এবার আসি বিজনেস মডেলটা, আমি একটা স্ক্রিনশট অ্যাটাচ করে দিয়েছি, সেটা একটু ভালো করে দেখবেন, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং বাইনারি ট্রি স্ট্রাকচার। এখানে ওপরে যে নীল রঙের ধরে নিন, এই প্রত্যেকটা সার্কেল হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল বা এক একটা ব্যক্তি। ওপরের যে ব্লু কালার ব্যক্তিটি আছেন, ব্লু ইন্ডিভিজুয়ালটি আছেন, সে কি করছে, সে কম্পেনসেশন পাচ্ছে। কম্পেনসেশনটা কোত্থেকে পাচ্ছে, তার আন্ডারে এই যে লাল রঙের ডাউনলাইন মেম্বাররা আছে, তারা যে সেলটা করছে তাদের সেল থেকে এই ব্লু মেম্বারটা কিছু অ্যামাউন্টের কম্পেনসেশন পাচ্ছে। এই যে এক একজন ইন্ডিপেন্ডেন্ট নন স্যালারিড পার্টিসিপেন্টস, এদেরকে বলা হয় ডিস্ট্রিবিউটার্স। কিন্তু কোনো MLM কোম্পানিতে তাদেরকে অ্যাসোসিয়েটও বলা হয়, আর মোস্ট ইম্পর্টেন্টলি বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার অথবা ইন্ডিপেন্ডেন্ট এজেন্টস। তো এবার ধরে নিন একজন মানুষ যার কোনো স্টেবল চাকরি নেই, ঠিক আছে, সে চাইছে আমার এমন কোনো ইনকাম, আমার এমন কোনো আর্নিং সোর্স আসুক যেখানে আমার ওপরে কোনো বস থাকবে না, কোনো ম্যানেজার থাকবে না, এবং আমি সেটা সারা জীবন চালিয়ে যেতে পারি। তো তাদেরকে গিয়ে কি বলা হচ্ছে, তুমি এটা জয়েন করো, ঠিক আছে, তুমি এই MLM কোম্পানিটা তুমি আমাদের এখানে জয়েন করো আমার আন্ডারে। তোমার ওপরে কোনো বস থাকবে না, তোমার কোনো ম্যানেজার থাকবে না, তুমি একজন ইন্ডিপেন্ডেন্ট ব্যবসায়ী হবে, এটা তোমার ব্যবসা, ঠিক আছে। এরকম তোমার ব্যবসা, তুমি ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার হবে বলে কিন্তু, তো ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার হওয়ার আশায় অনেকেই ডিস্ট্রিবিউটর হিসেবে জয়েন করে এখানে। এবং এই ডিস্ট্রিবিউটাররা অ্যাকচুয়ালি কারা, দে আর দি নন স্যালারিড ওয়ার্কফোর্স আন্ডার দ্যাট MLM কোম্পানি। তো তারা অ্যাকচুয়ালি তাদের কাজটা কি, তারা কোম্পানির যে প্রোডাক্ট বা সার্ভিস সেটাকে তারা ডিস্ট্রিবিউট করবে। কিভাবে ডিস্ট্রিবিউট করবে আমি দুইভাবে বলেছি, ঠিক আছে। আইদার দে উইল ডিস্ট্রিবিউট ইট অর সেল ইট ডিরেক্টলি টু দি এন্ড কনজিউমার্স,
ঠিক আছে, সেখান থেকে তার কিছু লাভ আসবে, অথবা সে তার আন্ডারে আরও কিছু ডাউনলাইন মেম্বার জয়েন করাবে। তো সে যখন ডিরেক্টলি তার এন্ড কনজিউমারকে সেল করছে, তখন সে ইমিডিয়েটলি তার যে প্রফিট, রিটেল প্রফিটটা, সে সেটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এখানে কিছু পয়েন্ট সিস্টেম থাকে, একটা সার্টেন পয়েন্ট অবধি তোমাকে রিচ করতে হবে, তাহলে তোমার আবার কমিশনও স্টার্ট হবে, তুমি কোম্পানি থেকে কমিশন পাবে। অনেক সময় এই যে যারা ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটাররা হয়, তারা কাইন্ড অফ নিজেদের একটা অর্গানাইজেশনই বানিয়ে নেয়, যেখানে কিনা তার আন্ডারে একটা হিউজ কনজিউমার নেটওয়ার্ক থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা হিউজ ডাউনলাইন মেম্বারের বেস থাকে। তখন আস্তে আস্তে কি হয়, এই যে পিরামিড স্কিমটা, যেটা কিনা যে স্ক্রিনশটটা কিনা আমি অ্যাটাচ করেছি, তো এটা একটা জাস্ট ছোট্ট একটা স্ক্রিনশট, জাস্ট টু এক্সপ্লেন। এর আন্ডারে আপনারা ভাবুন, এই যে এক একটা ইন্ডিভিজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন, এই আন্ডারে আরও অনেক লোক জয়েন করবে, এ করতে করতে কি হবে, পিরামিড, এই যে পিরামিড স্কিমটা, এই যে পিরামিডটার, এটার বেস আস্তে আস্তে বড় হতে থাকবে। এই বেসটা যত বড় হবে, ওপরে যে ব্লু ইন্ডিভিজুয়ালটি বসে আছেন, তার কিন্তু কম্পেনসেশন বা ইনসেন্টিভ আরও দিনের পর দিন বেড়েই যাবে। তো এই গেল হচ্ছে MLM এর একটা ছোটোখাটো একটা এক্সপ্লেনেশন আমি দিলাম। ঠিক আছে, আমি কিন্তু এই এক্সপ্লেনেশনটা দিতে গিয়ে আমি কিন্তু কাউকে খারাপ বলছি না বা কিছু বলছি না। MLM অনেকেই করেন, আমার চেনা পরিচিত অনেকে করেন, তারা সাকসেসফুলি রান করেন। ঠিক আছে, কেউ আবার পারেন না। এবার আসি আমাদেরই ভণ্ড গুরুজির সাথে এই MLM এর মিলটা কোথায়। তো প্রশ্নটা অ্যাকচুয়ালি কি ওঠে, যে উনি যদি সত্যি ভণ্ড হন, ওনার কাছে এত মানুষ কেন যায়? এবার বলি, এখানেই আসে এই MLM মার্কেটিং বা MLM স্কিম বা পিরামিড স্কিম। তো এই ভণ্ড গুরুজির আমাদের পশ্চিমবাংলা জুড়ে, আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আমাদের পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জায়গায় ওনার প্রচুর এরকম সাকরেতরা ছড়িয়ে আছেন। যদি আমরা MLM এর পিরামিডটা দেখি, এই ব্লু সার্কেল বা এই ব্লু ইন্ডিভিজুয়ালটা হচ্ছে আমাদের ব্লু অ্যাট নাইট ফিল করা ভণ্ড গুরুজি। ঠিক আছে, এইবার তার আন্ডারে যেসব সাকরেতরা আছেন, ঠিক আছে, এরা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তো এরা কি করছে, এরা এই গুরুজির যে ধামের কোম্পানি, ঠিক আছে, সে ধামের কোম্পানির যে প্রোডাক্ট বা যে সার্ভিসটা ওরা সেল করে, ভূত তাড়ানো, তেল পড়া, জল পড়া, গৃহবন্ধন, হ্যানা ত্যানা, তারা এইগুলো, এই গুরুজির আন্ডারে সব সাকরেতরা এই প্রোডাক্ট বা এই সার্ভিসগুলো আইদার তারা ডিরেক্টলি সেল করছে, ঠিক আছে, ডিরেক্টলি সেল না করলেও তারা কি করছে, মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, প্রচার করছে, ওয়ার্ড অফ মাউথ। তারা মানুষকে এনকারেজ করছে যে তোমরা এখানে আসো, এখানে আসলে তোমার এই বেনিফিট হবে, ওই বেনিফিট হবে, তোমার ভাগ্য পাল্টে যাবে, তোমার ভাগ্য পাল্টে দেওয়া হবে, তোমার জীবনের যত সমস্যা আছে তোমাকে তোমার সলভ করে দেওয়া হবে। এইবার এখানে একটা ব্যাপার হচ্ছে, মাল্টি লেভেল মার্কেটিং যারা করে এই বর্তমান সময়ে, তারা না সোশ্যাল মিডিয়াতে মারাত্মকভাবে অ্যাক্টিভ থাকে। তাদের ডে টু ডে লাইফে তারা তাদের কাজে কি কি কাজ করছে, তাদের কত টাকা, কি বেনিফিটস হচ্ছে, প্রত্যেকটা জিনিস তারা সোশ্যাল মিডিয়াতে আপডেট করতে থাকে। এইবার এখানের সাথে গুরুজির সিমিলারিটিটা কোথায়, এই গুরুজির আন্ডারে যারা সাকরেত আছে, এদের সবার একটা একটা করে ইউটিউব চ্যানেল আছে। এরা 1 by 1 প্রায় ইউটিউব চ্যানেলে আপডেট করতে থাকে যে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন, কটা থেকে কটা অবধি আপনাকে আসতে হবে, অ্যাপয়েন্টমেন্ট করার প্রসিজিওর কি কি ডকুমেন্টস লাগবে, এখানে আসলে কি কি বেনিফিটস হবে। ওনারা কিন্তু রীতিমতো নিজেদের দিক দিয়ে প্রমোশন করে যাচ্ছেন। ঠিক আছে, এই প্রমোশনের ফলে কি হচ্ছে, কিছু মানুষ যারা অন্ধবিশ্বাসী হয়, ঠিক আছে, তারা কি করছে, এই যে প্রমোশন, এই প্রমোশনের খপ্পরে পড়ছে, তারা ভাবছে আচ্ছা তাই দেখি তো গিয়ে একবার। ঠিক আছে, বা যারা ধরুন খুব, বললাম না, খুব কি বলবো, ইমোশনালি উইক পজিশনে আছে, ঠিক আছে, বা যাদের মধ্যে যারা খুব সুপারস্টিশনকে বিলিভ করে, তারা একবার চাইছে যেতে। তখন তারা এই যে সাকরেতরা ছড়িয়ে আছে চারিদিকে, এদের সাথে কন্ট্যাক্ট করছে। তখন এরা এই ভণ্ড গুরুজির কাছে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেওয়ার প্রসিজিওরে তখন এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই হচ্ছে, দিস ইজ দ্য ওয়ে হাউ দিস গুরুজি ইজ অ্যাকচুয়ালি অ্যাট্রাক্টিং পিপল টুয়ার্ডস হিম, বা তার ধামে কি করে উনি আরও মানুষকে নিয়ে আসছেন, দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো ওনার পিরামিড স্কিমটা তাহলে বলে দিলাম, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে পিরামিড স্কিমটা ওনার আলটিমেট লাভটা এখানে কার হচ্ছে, আলটিমেট বেশি রোজগারটা এখানে কার হচ্ছে, এই ভণ্ড গুরুজি।
উনি দিনের পর দিন ওনার যে পিরামিড বেসটা, ওনার যে আলটিমেট যে পিরামিড, তার যে বেসটা উনি বাড়িয়েই চলেছেন। ওনার আন্ডারে আরও সাকরেত আসছে, কেউ কেউ বেরোচ্ছে, কেউ কেউ আসছে, ঠিক আছে। সুতরাং ওনার যে বেসটা সেটা দিন দিন বাড়ছে ওনার ভণ্ডামির জন্য, ঠিক আছে। এতে কি হচ্ছে, ওনার দিনের পর দিন কিন্তু রোজগারটা বেড়ে চলেছে। ওনার সাকরেতদের যা না রোজগার হচ্ছে তার থেকে কিন্তু ডাবল বা 10 গুণ বেশি ওনার রোজগারটা হচ্ছে। সুতরাং এই গুরুজির MLM সম্বন্ধে কিন্তু জ্ঞানটা আছে, বরাবরই ছিল, এবং সে কিন্তু সেই জ্ঞানটা এখানে অ্যাপ্লাই করছেন। শুধু MLM এর জ্ঞানটাই কি অ্যাপ্লাই করেছে, বা আমি আমার আগের ভিডিওতে মেন্টালিজম বলেছিলাম, শুধু মেন্টালিজমের জ্ঞানটাই কি অ্যাপ্লাই করেছে, কি করে হলো? এবার আর একটা স্ক্রিনশট দেখাচ্ছি, একটা সার্টিফিকেট, ঠিক আছে। এই সার্টিফিকেটটা হচ্ছে আমাদের ভণ্ড গুরুজি 25শে অক্টোবর 2020 সালে তার তার জ্যোতিষশাস্ত্রে সার্টিফিকেশন কোর্স কমপ্লিট করেন ফ্রম ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি, ঠিক আছে। এখনো 4 বছর পুরোপুরি হয়নি। তো অনেকের প্রশ্ন যে কি করে উনি মানুষের নাম এবং বার্থডেট দেখে এত কিছু বলে দিতে পারছেন। তো হ্যাঁ, অ্যাস্ট্রোলজিতে বলা যায়, যারা যারা বড় বড় অ্যাস্ট্রোলজার আছে, আপনাদের কি মনে হয় তারা হাত দেখে? এখন বেশিরভাগ অ্যাস্ট্রোলজারই নাম এবং বার্থডেট দেখেই কিন্তু ভাগ্য গণনা করেন। কিভাবে গণনা করেন? বার্থডে নাম এবং বার্থডেট দেখে সেই মানুষটির গ্রহের বিভিন্ন স্থান, বিভিন্ন পজিশন দেখে ভাগ্যটা গণনা করছেন। এবং অ্যাস্ট্রোলজি কিন্তু পুরোপুরি সায়েন্টিফিক না, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সিউডো সায়েন্টিফিক প্রসেস। মানে এটাকে বলা হচ্ছে সায়েন্টিফিক, বলা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসেস, বাট এটার আলটিমেট কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন নেই। সায়েন্সে বেসিক্যালি যদি বলে থাকি ম্যাথসে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হয়, মানে LHS ইকুয়ালস টু RHS প্রুফ করতে হয়। কিন্তু এই অ্যাস্ট্রোলজির কিন্তু লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফ মানে এখনো অবধি কেউ করেনি, ঠিক আছে। 2001 সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট কিন্তু অ্যাস্ট্রোলজির ফেভারে জাজমেন্ট দিয়েছিল, এবং তারপর থেকে অনেক ভারতীয় ইউনিভার্সিটিগুলোতে কিন্তু হিন্দু অ্যাস্ট্রোলজির অ্যাডভান্স ডিগ্রিও প্রোভাইড করা হয়ে থাকে। নাগেশ রাজোপাধ্যায় এবং অ্যাস্ট্রোলজি রিসার্চার প্রকাশক ঘাট পান্ডে একটি পরীক্ষা চালান, ঠিক আছে। কিসের পরীক্ষা? অ্যাস্ট্রোলজির বেসিক প্রিন্সিপালের ওপর কিছু পরীক্ষা নিরীক্ষা চালান। তারা সেই পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখেন যে এই অ্যাস্ট্রোলজির যে বেসিক প্রিন্সিপালগুলো, ঠিক আছে, সেই প্রিন্সিপালগুলোর কিন্তু কোনো ভ্যালিড প্রেডিক্টিভ পাওয়ার নেই, ঠিক আছে। ইটস নাথিং বাট জাস্ট টসিং আ কয়েন। আমি কিন্তু নিজে অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি। তো অনেকেই আছেন তাদের ভাগ্য গণনাটা এতটাই ভালো করে ওনারা করেন যে ওনারা বলে দেন একদম হুবহু পাস্টে যা যা হয়েছে এবং ভবিষ্যতে কি কি সম্ভাবনা আছে। ওনারা কিন্তু সম্ভাবনা বলে, প্রবাবিলিটিস বলে, ওনারা বলেন না যে হবেই হবে। ওনারা শুধু প্রবাবিলিটিস বলেন যে হতে পারি, তোমার শনি 7.5 আসতে পারি, এরকম করে বলেন। এইবার এখানে আমার একটা প্রশ্ন আছে। তো আমি অ্যাস্ট্রোলজিকে কোনোভাবে ইনসাল্ট করছি না, এবং আমাদের ভারতবর্ষে অনেক বড় বড় হিন্দু অ্যাস্ট্রোলজার আছেন। আমাকে একটা কথা বলবেন, আমার এই গুরুজি যে অ্যাস্ট্রোলজার সেটা আমার মানতে অসুবিধা নেই, কারণ ওনার সার্টিফিকেশন কোর্স আছেন, কিন্তু উনি এমন কিছু এক্সপিরিয়েন্স অ্যাস্ট্রোলজার না, ওনার এখনো 4 বছর পুরোপুরি হয়নি, ঠিক আছে। ওনার খুব একটা বছরের এক্সপিরিয়েন্স নয়। তাও আমি বলছি ঠিক আছে, হি ইজ অ্যান অ্যাস্ট্রোলজার, এবং উনি যে নাম এবং বার্থডেট দেখে যে মানুষের পাস্ট এবং ফিউচার এবং প্রেজেন্টটাও বলে দিচ্ছেন কিছুটা কী কী হতে পারে, কী কী হয়েছিল, সেটা আমি ধরে নিচ্ছি হ্যাঁ উনি ঠিকই বলছেন, ঠিক আছে। প্রথমত উনি সবাইকে একই কথা বলেন যে মেয়ে দেখলেই PCOD হবে, কোনো ছেলে তার বদনাম করার চেষ্টা করছে, টিউমার হবে, ঠিক আছে, মেনস্ট্রুয়েশন সাইকেলের মানে পিরিয়ডের সাইকেল চেঞ্জ হবে, পিরিয়ডের সাইকেল চেঞ্জ হওয়াটা ইজ ভেরি কমন। তাও আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি ঠিক আছে, হ্যাঁ উনি ঠিকঠাক ভাগ্য গণনা করেন, যদিও ভাগ্য গণনাটা করা অত সোজা না, যাই হোক ঠিক আছে ধরে নিচ্ছি হি ইজ অ্যান অ্যাস্ট্রোলজার। কিন্তু আমাকে একটা কথা বলুন, কোন অ্যাস্ট্রোলজার ভাগ্য গণনা করার পর যে সেই মানুষটার ইন ফিউচার যে খারাপ সময় প্রবাবিলিটিগুলো আছে
তাদের সেই খারাপ সময়টাকে কাটিয়ে ওঠার জন্য নিজের ছবি প্রতিষ্ঠা করতে বলেন, নিজের ছবি দেওয়া একটা কবচ দেন। আমাকে একটু প্লিজ বলবেন, আমি যতদূর জানি একজন ভালো অ্যাস্ট্রোলজার সে যখন ভাগ্য গণনা করে দেখে একটি মানুষের ফিউচারে কিছু কিছু বিপদে প্রবাবিলিটিস আছে, তখন তারা প্রতিকার দেয়। কীরকম প্রতিকার দেয়? তারা আইদার কিছু জেমস্টোন সাজেস্ট করে, অথবা তারা বলে তুমি এই দেবতার পুজো করো, আইদার তুমি মহাদেবের পুজো করো, তুমি শনি দেবতার পুজো করো, ঠিক আছে, তারা বলে দেন। কিন্তু আজ পর্যন্ত আমি কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিনি যে তারা নিজের ছবি প্রতিষ্ঠা করে সেই ছবির সামনে ধূপ ধুনো জ্বালিয়ে পুজো দিতে বলছে, আমি দেখিনি। প্লিজ বলবেন আপনারা কোনোদিন দেখেছেন কিনা। আমি যেহেতু দেখিনি, আমার কাছে এই লোকটা যত দিন যাচ্ছে আরও ভণ্ড প্রমাণিত হচ্ছে। হি ইজ নাথিং বাট আ কন আর্টিস্ট। এবার বলে রাখি, এই যে আর্টিস্ট, কন আর্টিস্ট আমি কথাটা বললাম, আমি আমার আগের ভিডিওতে মেন্টালিজমের ব্যাপারটা আমি পুরো এক্সপ্লেন করেছিলাম এবং এটাও বলেছিলাম যে মেন্টালিজম ইজ অ্যাকচুয়ালি আ পারফর্মিং আর্ট। তো এই ব্যক্তি খুব একটা যে একেবারেই যে অশিক্ষিত বা কিছুই জানে না তা না, উনি প্রত্যেকটা জিনিসে না খাবলা মেরে জিনিসপত্রগুলো তুলেছেন এবং সেগুলোই অ্যাপ্লাই করছেন। তো আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি, দুটো স্ক্রিনশট দেখাচ্ছি পরপর, দুটো স্ক্রিনশট একটু দেখবেন, ঠিক আছে? এই স্ক্রিনশটে ক্যাপশনটা কি লেখা আছে একটু পড়বেন এবং ডেটটা দেখবেন, 8 ফেব্রুয়ারি 2016। ক্যাপশনটা আছে আ মান্থ লং রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ কন্ডাক্টেড বাই ন্যাশনাল স্কুল অফ ড্রামা। এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে গোল করা লোকটি, চিনতে পারছেন কে? আমাদের সেই ভণ্ড গুরুজি। আচ্ছা, এবার যে স্ক্রিনশটটা দেখাচ্ছি সেই স্ক্রিনশটের আশা করছি চিনতে পারছেন এই ব্যক্তিটিকে। এখানে ক্যাপশনটা পড়বেন, এটা হচ্ছে 12 সেপ্টেম্বর 2015। ক্যাপশনটা আছে আ সনাতন লুক ফর দি ড্রামা হেলমেট থিয়েটার ফেস্টিভ্যাল 2015 EZCC। তো এই লোকটির খুব প্রো না হলেও উনি পারফর্মিং আর্টস থিয়েটার নিয়ে ওনার ইন্টারেস্ট ছিল। উনি নাড়াঘাটা করেছেন, উনি একটা এক মাসের রেসিডেন্সিয়াল ওয়ার্কশপও করেছেন এবং তার সাথে সাথে উনি পারফর্মও করেছেন। তার মানে এনার যাত্রা বা নাটক করার এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? তাহলে আপনারা কি কানেক্ট করতে পারছেন আমি যে মেন্টালিজম বলেছিলাম, যে মেন্টালিজম ইজ আ পারফর্মিং আর্ট, যেটা কিনা এই লোকটা দিনের পর দিন ওনার ধাম নামক রঙ্গমঞ্চে নাটক চালিয়ে যাচ্ছেন, সেটার সাথে কি এইগুলোর কানেকশন কোথাও পাচ্ছেন? একটু বলবেন প্লিজ। একটা ছোকরা যে 2020 অক্টোবর মাসে তার সার্টিফিকেশন কোর্স কমপ্লিট হয় এবং সে সার্টিফাইড হয়, সে 4 বছরের মধ্যে সিদ্ধি লাভ করে গেছে যোগ সাধনায়। ওনার গুরু ওনাকে ওই কি একটা নন্দ নাম সেটা দিয়েছে। কোন অ্যাস্ট্রোলজারের এরকম আলাদা নাম থাকে? অ্যাস্ট্রোলজাররা তো নিজেদের নামে ইউজ করে। কোথায় ওনার গুরু? আমরা এখন অবধি আমরা যে এনলাইটেন্ড মানুষদেরকে চিনি বা সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তিদের চিনি, আমরা জানি তাদের গুরুকে। কারোর গুরু তোতাপুরী, কারোর গুরু হচ্ছে ভৈরবী ব্রাহ্মণী, ঠিক আছে? এরকম আমরা চিনে থাকি, আমরা জানি। কিন্তু এই ভণ্ড সাধুর গুরু কোথায়? একটু আমাকে প্লিজ বলবেন। আপনাদের কাছে যদি ইনফরমেশন থাকে আমাকে দয়া করে জানাবেন। তাহলে এই লোকটা যে দিনের পর দিন কিছু বেসিক প্রিন্সিপাল অ্যাপ্লাই করে নাটক চালাচ্ছে, সেটা কি প্রমাণিত নাকি প্রমাণিত না? কি করছেন? MLM, মাল্টিলেভেল মার্কেটিং চালাচ্ছেন নিজের ব্যবসা বৃদ্ধি করার জন্য। অ্যাস্ট্রোলজিতে কোর্স করা আছে, উনি অ্যাস্ট্রোলজি করুক, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাস্ট্রোলজির নাম করে কি করছে? নিজের ছবি চিপকানো, নিজের বদন চিপকানো ফটো ধরিয়ে দিচ্ছেন মানুষের হাতে, নিজের বদন চিপকানো পেন্ডেন্ট ধরিয়ে দিচ্ছেন কবচ বলে, ঠিক আছে? এবং উনি পারফর্মিং আর্টের ব্যাপারে থিয়েটারের ব্যাপারে ওনার কিছুটা নলেজ আছে। যেই নলেজটা উনি কিভাবে অ্যাপ্লাই করছেন? হি ইজ অ্যাপ্লাইং ইন দ্য ফর্ম অফ মেন্টালিজম। গুরুজি, একটু টাকার লোভটা অতিরিক্ত না করে, ফেমাস হওয়ার লোভটা অতিরিক্ত এত তাড়াতাড়ি না করে একটু আপনার সাজিয়ে নেওয়াটা উচিত ছিল। আপনার সাজিয়ে নিতে কোথাও একটা ভুল হয়ে গেছে। আমাদের ভারতবর্ষে যে কোনো বড় স্ক্যামার যারা আপনাদের মতো আছে না, যারা ছিল বা এখনো চালিয়ে যাচ্ছে, তারা না কোথাও
প্ল্যানটাকে এত সিমলেসলি সাজিয়েছে যে মানুষের না প্রথমে বিশ্বাস করতে অসুবিধা হতো যে এটা একটা স্ক্যামার, কিন্তু আপনারটা না শুরু থেকেই স্ক্যাম লাগে। কারণ আপনি এত লুপ হোল বার করে দিয়েছেন, আপনি আপনার এত খুঁত মানুষের কাছে তুলে ধরেছেন বা ধরে দিচ্ছেন দিনের পর দিন, বুঝতে কোথাও সমস্যা নেই যে আপনি একটি স্ক্যামার। আপনি রীতিমতো মানুষদের মুরগি বানাচ্ছেন। এবং আমি শিক্ষিত সমাজকে একটা প্রশ্ন করব, আপনারা যখন কারোর কাছে যান, ওয়ার্ড অফ মাউথে বিশ্বাস করবেন না। আমাদের এই জেনারেশনটা ওয়ার্ড অফ মাউথের ওপর টিকে নেই। ওয়ার্ড অফ মাউথের আগেও যখন ওয়ার্ড অফ মাউথের ওপর মানুষ বিশ্বাস করে অনেক জায়গায় যেত, তাও কোথাও গিয়ে তারা জেনুইন লোক পেত। এখন আর সেই যুগ নেই, এখন আমরা কলিযুগে বাস করি। দয়া করে কোথাও যখন যাবেন টু সিক হেল্প, একবার একটা ব্যাকগ্রাউন্ড চেক করে নেবেন। ভাববেন না যে মহাদেবের নাম নিচ্ছে, মা তারার নাম নিচ্ছে বলে সে একদম পিওর, সে কিচ্ছু করছে না। এই লোকটা রীতিমতো মহাদেব এবং মা তারাকে ব্র্যান্ডিং হিসেবে ইউজ করে। কোনো এনার মনে কোনো ভক্তি শ্রদ্ধা, ইনি কোনো সিদ্ধিপ্রাপ্ত পুরুষ নন। এত সোজা না সিদ্ধিপ্রাপ্ত হওয়া। উনি যদি এইটুকু বয়স, আমি ধরে নিচ্ছি যে উনি প্রথমত তো মূলাধার চক্র সিদ্ধি লাভ করার জন্য মানুষের জন্মের পর জন্ম কেটে যায়। যাদের এক জন্মেই সিদ্ধি লাভ হয়ে গেছে, আইদার তাদের পূর্বজন্মের কিছু সংস্কার আছে এবং তাদের সেই জন্মে তারা এতটাই ডেডিকেশন দিয়ে সাধনা করেছেন যে তারা একটা জন্মে সিদ্ধি লাভ করে গেছেন। ঠিক আছে, তা আমি যদি ধরে নিই যে এই লোকটা যোগ সাধনায় সিদ্ধি লাভ করেছে এইটুকু বয়সে, সে সাধনাটা করলো কখন? মদ নিয়ে, হাতে মদ নিয়ে বসে পার্টি করতে করতে সাধনা করেছে? হ্যাঁ, কখন সাধনাটা করলো? এত সোজা তাই না সিদ্ধি লাভ করা? লোককে মুরগি বানাচ্ছে। আমাদের সমাজে জানেন তো দুই ধরনের মানুষ থাকে, একটু সায়েন্স দিয়েই বলি। দুই ধরনের মানুষ থাকে যারা সায়েন্সটাকে ইনডেপথ জানে। তার মধ্যে কেউ একজন আইদার সায়েন্টিস্ট হয় বা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, রিসার্চ করে, পোস্টডক করে, অনেক কিছু করে এবং দেশের জন্য কিছু করে। They help the society, they help the country, they help the people around them. আর আরেকজন ব্যক্তি যার সায়েন্সে ইনডেপথ নলেজ আছে, তারা কাউকে হেল্প করে না, তারা টেরারিজম করে, তারা বোম বানায়, বম ব্লাস্টিং করে, মানুষ মারে। এও ঠিক তাই। এর যা যা নলেজ ছিল সেই নলেজটাকে ও একটাও ভালো দিকে কাজে লাগাচ্ছে না, নাথিং। যারা পারফর্মিং আর্ট শেখে, যারা থিয়েটার শেখে, যাদের পারফর্মিং আর্ট নিয়ে নলেজ থাকে, তারা একজন যে পজিটিভ ওয়েতে অ্যাপ্রোচ করবে বিষয়টাতে, তারা কি করবে? তারা সেই লাইন দিয়ে এগিয়ে যাবে। যেমন অনির্বাণ ভট্টাচার্য, ঠিক আছে, তারপর আমাদের যে একেন বাবু যিনি আছেন, ওনার নামও অনির্বাণ। হ্যাঁ, তো এনারা সবাই থিয়েটার থেকে উঠে এসছেন। আমাদের টলিউডে এমন অনেক, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা কিনা থিয়েটার থেকে উঠে এসছেন। দে আর ডুইং ওয়েল ইন দেয়ার ক্যারিয়ার। তো তারা পজিটিভ অ্যাপ্রোচ নিয়েছেন, রাইট? তারা সেই জিনিসটাকে ভালো করে আরও এগিয়ে নিয়ে গেছেন, এন্টারটেইন করছেন মানুষদেরকে। আর এদের মতো কিছু মানুষ অল্প কি এবিসিডি জানলো পারফর্মিং আর্টের, এরা কি করলো যে হ্যাঁ আমি তো স্টেজ পারফর্ম করেছি, আচ্ছা আমি অন্তত লোককে আমার অ্যাক্টিং দিয়ে বুদ্ধু বানাতে পারবো, চলো তাহলে একটা ভণ্ডামির পথ বেছে নিই, ইজি মানি, মানুষকে বোকা বানাবো, ইজি মানি আর্ন করবো। একটা কথা আছে জানেন তো, উৎপাতের ধন চিৎপাতে যায়। উনি যে কাজটা করছেন না দিনের পর দিন, ওনার এই উৎপাতের ধন একদিন ঠিক চিৎপাতে যাবে। এবং যারা ওনাকে ভাবছেন উনি, ওনার ওপর মহাদেব আছেন, উনি মহাদেবের সাধনা করেছেন, উনি মহাদেবের সাথে কথা বলতে পারেন, মা তারার সাথে কথা বলতে পারেন, ইউ ডোন্ট নো হোয়াট ইউ গাইজ আর ডুইং। আমি কাউকে খারাপ বলছি না, কাউকে অভিশাপ দিচ্ছি না, কিন্তু এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই কোনো না কোনো সময় আসবে এবং থাকবে। ঈশ্বরকে নিয়ে খেলা করাটা না কোনো পাপের থেকে কম কিছু না, ঠিক আছে? সুতরাং এখনো যদি কারো চোখ না খোলে, কেউ যদি রিয়েলাইজ না করে, সত্যি আমার এবং আমাদের কারোরই কিছু করার নেই। এই লোকটি প্রচুর প্রমাণ রেখে দিয়েছে যে এ একটা ভণ্ড, প্রচুর প্রমাণ আছে। আপনারা হয়তো ভাববেন ওনার গাছ আছে বলে উনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবিগুলো রেখে দিয়েছেন। না ভাই, কোনো গাছ না। উনি টাকার মোহে এতই অন্ধ হয়ে গেছেন যে উনি প্রপারলি প্ল্যান করতে পারেননি। উনি ওনার নাটকটা তো প্রপারলি প্ল্যান করেছেন, ভূত তাড়ানোর নাটক, ঠিক আছে,
নিজের তাবিজ কবজ গছিয়ে দেওয়ার নাটক, এগুলো তো প্রপারলি প্ল্যান করেছেন, কিন্তু ওনাকে যাতে কেউ ধরতে না পারে সেই ব্যাকএন্ড প্ল্যানগুলো উনি ঠিক ঠিক করে করেননি। ব্যাকএন্ড যে সাফাই করবে, ব্যাকগ্রাউন্ড সাফাইয়ের কাজটা ঠিক করে করেননি। ভণ্ড সাধু একটা, তার অন্ধ ভক্তরা এসে মানুষকে বলছে বোকা, ননসেন্স, কেউ কিছু জানে না, সব এক একটা পাঠাপাঠিদের দল বসে আছে। আপনাদেরকে একটা মুভি সাজেস্ট করছি, কাপুরুষ ও মহাপুরুষ। এই কাপুরুষের যে পার্টটা, এটা একবার দেখবেন। এই পার্টে এই ধরনের কিছু ভণ্ড সাধুদের কথা বলা আছে, এবং এই ভণ্ড সাধুর নাম হচ্ছে বিরিঞ্চি বাবা। এই বিরিঞ্চি বাবা ক্যারেক্টারটা ওয়াজ বেসিক্যালি রিটেন বাই পরশুরাম অথবা রাজশেখর বসু, আর এই পুরো মুভিটা ডিরেক্ট করেছেন সত্যজিৎ রায়। কি করে এই মেন্টালিজমের মতো একটা আর্টকে অ্যাপ্লাই করে মানুষকে তার কবলে আনছে, ঠিক আছে, কিভাবে ওই রঙ্গমঞ্চে নাটক করছে, এবং আরও তার মধ্যে যেইটুকু জ্ঞান আছে সেই জ্ঞানটাকে কিভাবে মানুষকে মুরগি বানানোর জন্য মিসইউজ করছে সেটা লেখায়। একবার একটু দেখবেন প্লিজ, আমি স্ক্রিনশট অ্যাটাচ করে দিচ্ছি, দেখবেন, ঠিক দেখবেন, হুবহু মিল পাবেন, একদম হুবহু। মহাদেবের সাথে কথা বলছে, সূর্যদেবের সাথে কথা বলছে, সব দেবতা দেবী দেবতা সব দেবাদিদেব সবাই এনার হাতের মুঠোয় আছে, ঠিক ঠিক এরকম দেখলে বুঝতে পারবেন। ভণ্ডামি করছে, ভণ্ডামিটা ঠিক করে করতেও পারে না, গাধা একটা, মানে হাজারটা লুপ হোল বার করে রেখে দিয়েছে। মানুষও যদি উনি লুপ হোল বার করে রেখে দেন, মানুষ কেন চাইবে না সেই লুপ হোল থেকে সব ইনফরমেশনস কালেক্ট করে ওনাকে ভণ্ড প্রমাণ করতো? উনি তো এমনিই ভণ্ড। স্ক্যামটাও না ঠিক করে করতে হয়, হোমওয়ার্কটা ঠিক করে করতে হয়, এত টাকা 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 করলে হয় না। যদি স্ক্যামটা আপনি ঠিক করে করতে পারতেন না, ভণ্ড গুরুজি আপনাকে বলছি, আপনি অনেক দূরে যেতেন, কিন্তু আপনার ফিউচারটা পুরো কালো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছেন। গাধার দল সব।